বাংলাদেশ নির্বাচনের ফল ঘোষণার পর অপারেশন প্রহারের স্ট্র্যাটেজিক্যাল ডকুমেন্ট এবার প্রকাশ করলো ভারতের স্বরাষ্ট্র দপ্তর। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পক্ষ থেকে কালকে একটি ডকুমেন্ট আমাদের সামনে নিয়ে আসা হয়েছে এবং আমাদের যত কেন্দ্রীয় এজেন্সি, এনআইএ হতে পারে, সিবিআই হতে পারে, ইডি হতে পারে বা অ্যান্টি টেরর স্কোয়াড হতে পারে, তাদের উদ্দেশ্যে অফিসিয়াল ডকুমেন্টেশন অপারেশন প্রহারকে নিয়ে কিন্তু করে ফেলা হয়েছে। যে একটা জিনিস পরিষ্কার, ভারত কিন্তু অ্যান্টি টেরোরিজম অ্যাক্টিভিটি এই পার্টিকুলার বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবছর নিতে চলেছে। কেন বাংলাদেশের নির্বাচনটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? কারণ ভারতের সীমান্ত বরাবর একাধিক জায়গায় বাংলাদেশে জামাত জয়লাভ করেছে। প্রায় 78% জায়গা ভারত বাংলাদেশ বর্ডারে দখল নিয়েছে জামাতিরা, এবং জামাতের জয়লাভ মানেই আপনারা বুঝতে পারছেন ভারতকে অশান্ত করার একটা পরিকল্পনা, এবং সেই পরিকল্পনায় পাকিস্তান পূর্ণ দমে ইন্ধন যোগাবে তা ভারতের পক্ষ থেকে জানে তারা, এবং ভারত কিন্তু সেটাকে অ্যাডমিট করে অপারেশন প্রহার, যা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে ভারতের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম পলিসি স্ট্র্যাটেজিক্যাল পার্টে ঘোষণা করা হয়েছে। কি করবে ভারত এবং কেন এই ধরনের ঘোষণায় পাকিস্তানের ঘুম উড়বে তা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওটি যারা দেখছেন তার ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের জিও পলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। দেখুন, প্রথমত এই প্রথমবারের জন্য ইতিহাসে প্রথমবারের জন্য এই ধরনের একটি ফর্মাল ডক্টরিন ড্রিভেন ন্যাশনাল স্ট্র্যাটেজি প্রকাশ করা হয়েছে এবং এটা অফিসিয়ালি প্রকাশিত। এর আগে এই ধরনের অফিসিয়াল ডক্টরিন কিন্তু ছিল না। অর্থাৎ ভারত অ্যান্টি টেরর অ্যাক্টিভিটিতে লং টার্ম যে গোল সেটা কিন্তু এস্টাবলিশ করতে চাইছে এবং শত্রুপক্ষকে কড়া বার্তা দিতে চাইছে। প্রথমত ক্রস বর্ডার টেরোরিজম, সেই ক্রস বর্ডার টেরোরিজমকে থামানোর জন্য এই প্রহার স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি র্যাডিক্যাল এক্সট্রিমিস্ট নেটওয়ার্ক, তাদের বিপক্ষেও এই প্রহার স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট হয়ে যাবে। পাশাপাশি আরবান টেরর সেলস এবং লেফট উইং এক্সট্রিমিজম, যা দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে আমাদের শত্রুদের মতো, সেটাকেও কিন্তু দমন করা উচিত এবং এর জন্য কিন্তু এই প্রহার স্ট্র্যাটেজি পালন করা হবে। টেরর ফিনান্সিয়াল নেটওয়ার্ক এবং সাইবার এবং ড্রোন অ্যাটাক সামলানোর জন্য যে ধরনের স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন, অপারেশন প্রহারে কিন্তু সেই ধরনের স্ট্র্যাটেজিক্যাল ডেপথ তৈরি করা হয়েছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। এক কথায় যদি অপারেশন প্রহারকে আমি ডিটেলিংয়ে বলি তাহলে আপনারা বুঝবেন এটা ভারতের যত শক্তিশালী এজেন্সি, যেমন এনআইএ বলুন, এসপিজি বলুন, ন্যাশনাল আর্মি বলুন, কিংবা বিভিন্ন রাজ্যের যে এটিএস আছে, অ্যান্টি টেরর স্কোয়াড আছে, তাদেরকে একই সূত্রে কাজ করার একটা বিধিবিধান এখানে কিন্তু পরিষ্কার অপারেশনাল প্রহার স্ট্র্যাটেজিক্যাল ইউনিটের পক্ষ থেকে দেওয়া হলো। এবার প্রহার এই নামটার মধ্যে অনেকটি কিন্তু উত্তর লুকিয়ে আছে। পি ফর প্রিভেনশন, আর ফর রেসপন্স, এ ফর এগ্রিগেশন অফ ক্যাপাসিটি, H for human rights and rule of law, A for attenuation of inability condition, A for alignment of international effort, R for recovery and persistence বা রেজিলেন্স, যে কোনো একটি আপনারা ভাবতে পারেন। এবং এই পার্টিকুলার প্রহারের মাধ্যমে ভারতের বিভিন্ন তদন্তকারী সংস্থা এবং যারা শত্রু পক্ষকে শেষ করতে পারে তাদের উদ্দেশ্য একটি প্রপার গাইডলাইন কিন্তু করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। এই পুরো অপারেশনটার হেডিং করা হয়েছে স্ট্রাইক আর্লি, স্ট্রাইক ডিসিভস এবং স্ট্রাইক লফুলি, অর্থাৎ আইনের আওতায় এনে কিভাবে শত্রুকে কড়াভাবে দমন করা যায় তারই কিন্তু বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। প্রথমত প্রিভেনশন, এখানে বলা হচ্ছে যে এবার ইন্টেলিজেন্স যে ক্যাপাসিটি তা অনেকটা বাড়ানো হবে এবং ন্যাশনাল এবং মিড স্টেট লেভেলে বিভিন্ন ক্ষেত্রে ইন্টেলিজেন্স দপ্তরকে অ্যাক্টিভ করা হবে, যেন এই ধরনের ঘটনা ঘটার আগেই ইন্টেলিজেন্স এই পুরো বিষয়টাকে শেষ করতে পারে। দ্বিতীয়ত রিয়েল টাইম ডাটা, সেই রিয়েল টাইম ডাটা অনুযায়ী আমাদের ইন্টেলিজেন্স অফিসাররা অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করবে, সে কথা বলা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। ফিনান্সিয়াল ট্র্যাকিং করা হবে যত টেরর ফান্ডিং করা হচ্ছে সেগুলোকে, যা ইতিমধ্যেই করা হতো কিন্তু এবার অনেক বেশি ওয়েল অ্যাডিকুয়েট ওয়েতে করা হবে, ওয়েল ম্যানার্স ওয়েতে করা হবে, ওয়েল অর্গানাইজড ওয়েতে করা হবে এবং একই
মানে এই কর্মকাণ্ডের জন্য বিভিন্ন দপ্তর একে অপরের সঙ্গে লিঙ্ক আপ বজায় রাখবে এবং অপারেশন প্রহার স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সার্ভেলেন্স করা হবে এবং ড্রোন মনিটরিং এর সাহায্যে বর্ডার এরিয়াতে বিভিন্ন রকম শত্রুপক্ষের আগমনকে কড়াভাবে দমন করা হবে। আপনারা জানেন ইতিমধ্যেই কালকে ভারত 8 জঙ্গিকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে, যার মধ্যে 2 জন কিন্তু পাওয়া গেছে মালদা মুর্শিদাবাদ থেকে। অর্থাৎ ক্রস বর্ডার এরিয়াতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাতিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে এবং দিল্লি বিস্ফোরণের মতো আরো এক ভয়াবহ পরিকল্পনা করছে, তা স্বরাষ্ট্র দপ্তর কার্যত মেনে নিয়ে এই ধরনের নির্দেশিকা কিন্তু জারি করেছে। দ্বিতীয়ত রেসপন্স, এখানে বলা হচ্ছে অপারেশনাল পার্টে ফাস্ট রেসপন্স করবে লোকাল পুলিশ, দ্বিতীয় রেসপন্স করবে স্টেট এটিএস অর্থাৎ অ্যান্টি টেরর স্কোয়াড, তৃতীয় এখানে ঝাঁপাবে সেন্ট্রাল ফোর্সেস এবং চতুর্থ যদি প্রথম 3 স্কোয়াড ব্যর্থ হয় তাহলে চতুর্থ যে স্কোয়াড তাহলে স্পেশালাইজড কাউন্টার টেরর যে ইউনিট অর্থাৎ এনআইএ এর মতো অফিসাররা এই পুরো বিষয়ে কিন্তু যোগদান করবে। এই পার্টিকুলার বিষয়গুলোই কিন্তু ডকুমেন্টেড ওয়েতে ছিল না, যা এবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে করা হলো। এখানে বলা হচ্ছে র্যাপিড ডিপ্লয়মেন্ট প্রয়োজন, ফলে যেরকম জায়গায় যত ফোর্স প্রয়োজন তার থেকে অনেক বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট এক্ষেত্রে করতে হবে এবং ইন্টেলিজেন্স মারফত খবর পেলেই ডিপ্লয়মেন্টটি সবার আগে করতে হবে অ্যাজ পার প্রপার শিডিউল। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে ইউনিফাইড কমান্ড এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি স্কোয়াডের মাথার উপরে একজন অফিসার থাকবেন, সেই অফিসার আরেকজনের সাথে লিয়াজও করবেন এবং পুরো বিষয়টি স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে লিয়াজও করা হবে। তৃতীয়ত এখানে বলা হচ্ছে মিনিমাল ইন্টার এজেন্সি ফ্রিকশন, অর্থাৎ একটি এজেন্সির মধ্যে অন্য এজেন্সি যে সংঘাত বিভিন্ন অপারেশনে দেখা যায়, এক্ষেত্রে যদি প্রপার ওয়েতে এই অপারেশনগুলো চালানো হয় তাহলে এই সংঘাত বা সংঘর্ষকে এড়ানো সম্ভব, ফলে সেই পুরো বিষয়টা আমাদের কড়া নজরে রাখতে হবে। পাশাপাশি পরিষ্কার বলা হচ্ছে সেকেন্ড পার্টে যেটা বলা হচ্ছে এগ্রিগেশন ইন্টারনাল ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের যে অন্তর্নিহিত শক্তি সেটাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে, অনেক অস্ত্রশস্ত্র আধুনিক করতে হবে, ফোর্সের কাছে যেন প্রপার মেকানিজম থাকে এই ধরনের টেরর নেটওয়ার্কের বিপক্ষে লড়ার জন্য, সেই ব্যবস্থাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে করা হচ্ছে। ইম্পর্টেন্ট হলো এই বিভাগে বলা হচ্ছে যে এবার ট্রেনিং প্রসিডিওরটাকে অনেক বেশি স্ট্যান্ডার্ডাইজড করতে হবে, মডার্ন উইপেনের প্রয়োগ ঘটাতে হবে, ফরেন্সিক আপগ্রেড করতে হবে, কাউন্টার ড্রোন সিস্টেমকে অনেক বেটার জায়গায় নিয়ে যেতে হবে এবং সাইবার ইন্টেলিজেন্স ল্যাবকে আরো বেশি শক্তিশালী করতে হবে, কারণ সাইবার অ্যাটাক বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনারা জানেন বারবার বিমান আক্রমণ বা বিমান দুর্ঘটনার চেষ্টা কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে জিপিএস স্পুফিং এর মাধ্যমে করা হচ্ছে, যা সাইবার অ্যাটাকের পার্ট। পাশাপাশি বলা হচ্ছে এবার যে সোশ্যাল মিডিয়া সেগুলোকে কড়া মনিটরিং এর মধ্যে আনা হবে, যুব সম্প্রদায় যেগুলো যাদেরকে ব্রেন ওয়াশ করা হয় তাদেরকে ব্রেন ওয়াশ স্তরে পৌঁছানোর আগেই রুখতে হবে, তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে এবং কমিউনিটি গাইডলাইন অনুযায়ী যুব সমাজকে অন্যরকম অনেক পরিকল্পনা এঙ্গেজ করতে হবে যেন তারা কোনোভাবেই উগ্র ইসলামে বিশ্বাস করে এই ধরনের দেশদ্রোহিতায় পরিণত না হতে পারে নিজেদেরকে। ফলে সব মিলিয়ে ভারতের স্ট্র্যাটেজিটা কিন্তু পরিষ্কার। পাশাপাশি ইন্টারন্যাশনাল এফোর্ট এক্ষেত্রে অ্যালাইনমেন্ট করতে হবে, কারণ অপারেশন সিন্দুরে আমরা দেখেছিলাম পাকিস্তান মিস ইনফরমেশন ক্রিয়েট করেছিল, ড্রোন কিংবা রাফায়েলকে নিয়ে মিথ্যে খবর প্রচার করেছিল। এবার ইন্টারন্যাশনাল শক্তির বিপক্ষে লড়তে হলে আমাদের আন্তর্জাতিককরণ করতে হবে আমাদের সমস্ত অ্যাটাক, আমাদের ইনফরমেশন সকলের কাছে পৌঁছে দিতে হবে যেন ভারত সম্পর্কে তাদের ভুল বার্তা ভাঙে। এই অপারেশন প্রহার যদি সাকসেসফুলি করা যায় তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নিঃসন্দেহে থমকে যেতে বাধ্য, কারণ এটাই কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নীতি, যাই আগামী 1 বছর করা হবে এবং কোনো অবস্থাতেই বাংলাদেশের দিক থেকে কিংবা পাকিস্তানের দিক থেকে শত্রুপক্ষের আক্রমণের আভাস থাকলেই সেটাকে কড়া হাতে প্রথমেই সমূলে উৎপাটন করা হবে, যা কালকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে। নিঃসন্দেহে বলা চলে অপারেশন সিন্ধু 2.0 আসার আগেই আজকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বুঝিয়ে দিয়েছে যে আমাদের লড়ার মতো জায়গাটাও তৈরি করা যাবে না, মানে দেওয়া যাবে না পাকিস্তানের জন্য, সমূলে উৎপাটন করা হবে এই মুনির কিংবা বাংলাদেশের জামাতিদের, যা স্পষ্ট হয়ে যাচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।